যাওয়া ঘটনা তুলে ধরা। এখানে অলৌকিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতাগুলোকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় এবং ঘটনাগুলো অনুভব করতে হেডফোন ইউজ করবেন। আজকের 10 নম্বর এপিসোডে আমরা দুটো ঘটনা নিয়ে এসেছি। প্রথম ঘটনাটা পাঠিয়েছেন রূপালী সাহা। তিনি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, আর তার সাথে তিনি মৃত মানুষদেরও দেখতে পেত, আর শেষে এর পরিণতি তিনি জীবনের প্রিয় মানুষটাকে হারিয়ে পেয়েছিলেন। আমাদের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে মোনালিসা চ্যাটার্জি। তার সাথে ছোট থেকেই অলৌকিক অদ্ভুতুরে কর্মকাণ্ড হয়ে আসছে এবং এখন আর আগের মতো উপদ্রব না হলেও মাঝে মাঝে তেনাদের উপস্থিতি তিনি স্পষ্ট বুঝতে পারেন। আজকের এই দুটো ঘটনাই মারাত্মক হতে চলেছে, তাই সবাই হেডফোন নিয়ে রেডি হয়ে যাও। এবং আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আমি সরাসরি চলে যাই যিনি প্রথম ঘটনাটা পাঠিয়েছেন তার ভাষ্যমতে। আমার নাম রূপালী সাহা, আমি দমদম থেকে লিখছি। তোমার ঘটনাগুলো আমার বেশ লাগে, তাই জন্য আমি ফার্স্ট টাইম আমার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা তোমায় বলবো। যদিও আমি ঘটনাগুলো তোমায় গুছিয়ে লিখে পাঠাবার চেষ্টা করব, তবুও তোমার যদি কিছু ভুল বা অগোছালো লাগে তাহলে তুমি নিজের মতো করে সাজিয়ে নিও। এইবার আমি সোজা ঘটনায় যাই। আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। আমার খুব ছোট বয়সেই বিয়ে হয়ে যায়। তখন আমার বয়স কত হবে, ওই 14 কি 15 বছর। আমি মা বাবার সব থেকে প্রিয় বলতে পারো, এবং আমার একটা ভাইও ছিল। তখন তার বয়স ছিল 4 বছর। তো আমার বিয়ের ঠিক 6 মাসের মধ্যে আমার বাবা মারা যান। তো বাবা যখন মারা যান তখন আমি প্রেগনেন্ট ছিলাম 3 মাসের। স্বাভাবিকভাবেই বাবার এই মৃত্যু সংবাদ পেয়ে আমি প্রচণ্ড রকমের ভেঙে পড়ি, কিন্তু আমার হবু বাচ্চার কথা ভেবে নিজেকে কোনো মতে সামলাই। যাই হোক, কিছুদিন বাদে সবাইকে নিজের ছন্দে ফিরতেই হবে, কারণ এটাই বিধাতার নিয়ম। তো সেটাই হলো আস্তে আস্তে। এইবার বলি আমার শ্বশুর বাড়ির কথা। আমার শ্বশুরের গ্রামের বাড়ি ছিল ব্যান্ডেলে, যেখানে আমাদের বিয়ের পর আমি আর আমার হাজবেন্ড থাকতাম। বাড়িটা ছিল বিশাল বড় 3 তলা বিশিষ্ট একটা বাড়ি, আর 3টে ফ্লোর মিলিয়ে 10টার মতো রুম, সঙ্গে বিশাল বড় ছাদ। এবং আমার শ্বশুরের কর্মসূত্রে তিনি আমার শাশুড়ি মাকে নিয়ে দমদমের একটা 1 কামরার ফ্ল্যাটে থাকতেন। আর আমার হাজবেন্ড কাজের সূত্রে ফার্স্ট মর্নিংয়ের ট্রেনে কলকাতায় আসার জন্য ভোর ভোর বেরিয়ে যেত, আর ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে যেত। সারাটা দিন আমি একাই থাকতাম এই পুরো বাড়িতে, সেরকম একটা বাইরে বেরাতাম না। আমার খুব ভয় লাগতো, যেহেতু 3 তলা এত বড় একটা বাড়ি, আর তার মধ্যে আমায় দিনের বেশিরভাগ টাইম একা একাই কাটাতে হতো। শুধু নিচতলায় আমরা থাকতাম, তাই হয়তো ভয়টা একটু বেশিই পেতাম, কারণ ওপরের 2টো তলা পুরো ফাঁকাই থাকতো। একদিন দুপুরবেলা আমি নিচের ফ্লোরের যেই ঘরে আমরা থাকতাম, আমি সেই ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো কেউ যেন ঘরের দরজায় সশব্দে বাড়ি দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সাথে সাথে আমি উঠে সব জায়গায় ভালো করে খুঁজলাম। শুধু তাই নয়, ওপরের 2টো তলার সমস্ত ঘরগুলো আমি ভালো করে চেক করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর মনে পড়ল, আরে গেট তো তালা বন্ধ, তাহলে এটা কি করে সম্ভব? হয়তো আমি স্বপ্নে দেখেছি যে গেট দিয়ে কাউকে বেরিয়ে যেতে, তাই হয়তো আমি এটাকেই সত্যি ধরে নিয়েছিলাম। যাই হোক, এত চিন্তা এখন আমার বেবির জন্য ভালো না, তাই ব্যাপারটাকে আমি এড়িয়ে গেলাম। আর একদিনের ঘটনা, তখন ওই বিকেল 4টে কি 5টা হবে। আমি একা ঘরে ঘুমাচ্ছিলাম, কিন্তু স্বপ্নে দেখছি বাবা আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে খুব করুণভাবে তাকিয়ে আছে। আমিও তখন খুব ইমোশনাল হয়ে পড়ি, আর আমি ভুলেই গেছিলাম কিছু মুহূর্তের জন্য যে আমার বাবা আর নেই। বাবার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বাবা আমায় তার পেছনে যাওয়ার জন্য ইশারা করে, এবং আমিও তার পেছন পেছন জানি না কোন মোহের বশবর্তী হয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম। এদিকে আমার হাজবেন্ড যে কখন বাড়ি চলে এসেছে সেই খেয়ালও আমার নেই।
হঠাৎ করে ছাদে উঠতেই আমার হাত পেছন দিয়ে ধরে টেনে আমার হাজব্যান্ড বলল, তুমি এই অবস্থায় সন্ধেবেলা ছাদে যাচ্ছ কেন? আমি কি বলবো বুঝতে পারলাম না, তাই তার কথাটাকে কোনো রকমভাবে এড়িয়ে গেলাম। এবং এরম বেশ কিছু ঘটনা আমার সাথে প্রায়শই ঘটতে লাগলো। আর আমার বারবার মনে হতো যেন আমি ছাড়াও এই বাড়িতে আর কেউ আছে, কেউ আমায় দেখছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। এমনিতে সারাটা দিন আমায় একা একাই থাকতে হতো এই প্রেগনেন্সি অবস্থায়, আর তার ওপরেই ভয়ের পরিবেশ। তাই জন্য কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই আমি আমার মা আর মাসিকে এই পুরো ব্যাপারটা সম্বন্ধে খুলে বলি, এবং তারা বেশি দেরি না করে আমায় ঝাড়ানোর জন্য একটা দাদুর কাছে নিয়ে যায়। সেই মতো দাদুও আমায় ঝাড়িয়ে দেয়। আমার ডেলিভারির প্রায় 3 মাস আগে মা আমায় নিজের কাছে এনে রাখে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমি বাপের বাড়ি আসার পর আর সেরাম কিছু অনুভব করতে পারলাম না। তাহলে ব্যান্ডেলের ওই বাড়িতে কি কিছু আছে? এইবার আমার বেবি হওয়ার টাইম হয়ে এলো। আমি হসপিটালে ভর্তি হওয়ার পরের দিনই মা হলাম, কিন্তু সে পুরো সুস্থ ছিল না। জন্মের পর দিন থেকেই একের পর এক শরীর খারাপ তার লেগে থাকলো, আর 3 দিনের মাথায় গিয়ে সেটা এতটাই ব্যাপক আকার নিয়েছিল যে ওইটুকু 3 দিনের বাচ্চার একটা বড় অপারেশন করাতে হতো। ঠিক অপারেশনের আগের দিন আমি স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা করুণ সুরে আমায় বলছে, মারে, আমি বড় স্বাদ নিয়ে তোর কাছে হাসলাম, আর তুই আবার আমায় কাটাছেড়া করাবি? আমার তো খুব কষ্ট হবে রে মা। বাবার এরম কথা শুনে আমার কাঁদতে কাঁদতে ঘুমটা ভেঙে গেল। আর আমি সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা আমার মাকে জানালাম। আমার মা আমায় শান্ত করে বলল, তুই বাবাকে নিয়ে এত চিন্তা করিস না। তুই যেহেতু তোর বাবাকে খুব ভালোবাসতিস, তাই এরম স্বপ্ন দেখছিস। ও কিছু হবে না মা, তুই শুয়ে পড়। পরের দিন যথারীতি অপারেশনটা হলো, এবং সেই যাত্রায় কোনো রকমে সুস্থ হয়ে উঠলেও ঠিক মাস 4 পর আমার বাচ্চাটা হঠাৎ করেই মারা যায়। শেষ পর্যন্ত তাকে আর আটকে রাখতে পারলাম না। যাই হোক, বেশ কিছুদিন পর আমি আবার ব্যান্ডেলে ফিরে যাই, কিন্তু আবারও সেই একই সমস্যা শুরু হয়। ঠিক আগের মতোই মনে হতো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি কারোর উপস্থিতি ওখানে স্পষ্ট অনুভব করতাম সব সময়। আর একটা টাইমে গিয়ে মনে হতো এই বাড়িটা ভালো নয়, আমি কিছুতেই আর এখানে থাকতে পারবো না। আমাদের ব্যান্ডেলের বাড়ির টয়লেট ঈশান কোণের দিকে মুখ করেছিল। তখন যেহেতু বাস্তুতন্ত্র নিয়ে সেরম আইডিয়া ছিল না, তাই ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারিনি। কিন্তু এখন যখন এইসব নিয়ে একটু রিসার্চ করি, তখন আমি জানতে পারি যে টয়লেটের মুখ ঈশান কোণের দিকে থাকাটা গোটা বাড়ির জন্য অশুভ লক্ষণ। আর সেরামটা হলে বাড়ি নিজের দিকে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। আর আমাদের সাথেও এক্ষেত্রে এই কথাটা হুবহু মিলে গেছিল। কারণ ব্যান্ডেলে আসার পর থেকে আমাদের ব্যক্তিগত জীবন এবং আমার হাজব্যান্ডের কর্মজীবনেও অনেক বাধা পড়ে। আজও আমি ওই বাড়িতে পা দিলে আমার কেমন একটা নেগেটিভ ভাইবস আসে। এখন অবশ্য আমি আর আমার হাজব্যান্ড দমদমের ফ্ল্যাটে থাকি, তাই ব্যান্ডেলের বাড়িতে খুব কমই যাই। সেরাম দরকার না পড়লে তো যাই না। তবে গত বছর আমার শাশুড়ি মা মারা যান, তাই জন্য আমায় ওখানে 1 মাসের মতো গিয়ে থাকতে হয়েছিল, এবং তখনও আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছিল। যেমন একদিন রাতে আমি শুয়ে মোবাইল ঘাঁটছিলাম, তখন খুব বেশি হলে 1:30 কি 2 হবে। হঠাৎ দেখছি দরজার সামনে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আমার দিকে দেখছে। তখন আমি ভীষণ ভয় পেয়ে চিৎকার করে উঠি। ওই ঘরে অবশ্য আমি ছাড়া আরও অনেকেই শুয়েছিল সেই দিন, কিন্তু কেউ তাকে দেখতে পায়নি, শুধু আমি ছাড়া। আরও একদিন রাতের ঘটনা, তখন আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঠিক রাত 1:30 নাগাদ আমি ঘুমের মধ্যেই অনুভব করি যে আমার পা আস্তে আস্তে ভিজে যাচ্ছে, যেন কেউ জল ফেলছে আমার পায়ে। তাই জন্য ঘুম ভেঙে যেতে দেখি যে সত্যি জল ছিল ওখানে, আর পুরো পায়ের কাছের বিছানাটা ভিজে গেছিল।
কিন্তু এত জল আসার তো কথা না এরমভাবে। আর আমি যতদিন সেই ব্যান্ডেলের বাড়িতে ছিলাম, ঠিক রাত 1:30 বাজলেই কেন জানি না আমার ঘুম ভেঙে যেত। ও হ্যাঁ, আর একটা কথা, আমার শাশুড়ি মা মারা যান যখন, তখন ঠিক রাত 1:30টাই বেজেছিল। আমার সাথে কেন এই ঘটনাগুলো ঘটতো, বা কেন আমি ব্যান্ডেলের সেই বাড়িতে গেলেই মৃত মানুষদের দেখতাম, সেটা আমার কাছে আজও অজানা। তাই এখন সেই বাড়িতে যাওয়াই বন্ধ করে দিয়েছি। আর গেলেও যত রাতই হোক না কেন, আমি আবার আমার দমদমের ফ্ল্যাটেই ফিরে আসি। তবে এখনও ওই বাড়িতে আমার শ্বশুর আর আমার দেওর থাকে, কিন্তু আজও সেই বাড়ির চৌকাঠ মারাতে আমার ভয় লাগে। কিন্তু এখন আর বাবাকে নিয়ে সেরাম কিছু দেখি না। যবে থেকে আমি ওই বাড়ি ছেড়েছিলাম, তবে থেকে আস্তে আস্তে সব ঠিক হয়ে যেতে লাগলো। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে তুমি আমার ঘটনাগুলো সবাইকে শুনিও, আর যদি শোনাও তাহলে আমাকে জানিও প্লিজ। এই ছিল আমাদের প্রথম ঘটনা, আর ঘটনাটা আমার বেশ ছমছমে লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এবং আমার মনে হয় আপনার যেহেতু প্রবলেম শুধুমাত্র ব্যান্ডেলের সেই বাড়িটাকেই কেন্দ্র করে, তাই ওখানে আর না যাওয়াটাই ভালো। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম ঘর বাড়ি বানানোর আগে বাস্তুতন্ত্র দেখে নেওয়া কতটাই ইম্পর্টেন্ট। এবার যাই আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে মোনালিসা চ্যাটার্জি। যেরমভাবে পাঠিয়েছে আমি ঠিক সেরমভাবেই তুলে ধরছি। আমি মোনালিসা চ্যাটার্জি মুর্শিদাবাদ থেকে লিখছি। ঘটনাগুচ্ছের এপিসোডসগুলো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাতের বেলায় শোয়ার পরে কানে হেডফোন দিয়ে শুনতে। আর এপিসোড 9-এর ঘটনাটা আমার সব থেকে সেরা লেগেছে। তাই জন্য আমিও আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই। বলে রাখি, আমার সাথে এই ঘটনাটা কিন্তু রিসেন্ট বা 2-3 বছর ধরে ঘটছে না। আমার ছোটবেলা থেকেই এই ঘটনাটা বিক্ষিপ্তভাবে ঘটে চলেছে। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমার সাথে ঘটে যাওয়া লাস্ট ঘটনাটা বলার পর আগের ঘটনাগুলো বলবো, এবং কি কারণে ঘটতো বা ঘটছে সেটাও লাস্টে গিয়ে জানতে পারবে। এবার সরাসরি ঘটনায় যাই। ঘটনাটা ছিল 2020 সালের আষাঢ় কি শ্রাবণ মাসের। তো একদিন দুপুরবেলা খুব ঝড় বৃষ্টি হয়, আর তার পরিমাণ এতটাই ছিল যে কোনো পাতলা লোক যদি কোনো কিছু সাপোর্ট ছাড়াই কোনো খালি জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে সে নিঃসন্দেহে উড়ে যাবে। আর হাওয়ার বেগ এতটাই ছিল যে হু হু করে শব্দ করে সমস্ত সুপারি গাছগুলো মটমট করে ভেঙে যাচ্ছে। তো বিকেল করে ঝড় বৃষ্টি প্রায় কমে গেলেও ওয়েদার ছিল খুব ঠান্ডা এবং মনোরম। আর আমাদের বাড়িটা ছিল গঙ্গার একদম গা ঘেঁষা 2 তলা বিশিষ্ট বাড়ি। বাড়ির সিঁড়ি দিয়ে নেমেই একটা অত্যন্ত সরু রাস্তা, যেই রাস্তা দিয়ে একটা টোটো কোনো মতে যেতে পারবে। আর ওই রাস্তাটা পেরিয়েই গঙ্গায় নামার সিঁড়ি। তো এক অপূর্ব দৃশ্য। বিশেষ করে আমাদের ছাদ থেকে সম্পূর্ণ গঙ্গা স্পষ্ট দেখা যেত। তো আমি রোজ সন্ধ্যের সময় ছাদে গিয়ে বসে থাকতাম, তাই সেই দিনও ব্যতিক্রম হয়নি। ওই সন্ধ্যে 6:30 হবে। আমি ছাদে উঠে এখানে ওখানে তাকাতে তাকাতে গঙ্গার দিকে চোখ যেতেই আমি দেখতে পাই ধপধপে সাদা রঙের একটা বিড়ালের বাচ্চা খুব কাঁদছে। আর সেই সদ্যজাত বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল তার মা যেন তাকে ছেড়ে চলে গেছে। আর সে একদম ভিজে গিয়ে কাঁপছিল, তার মুখ থেকে যেন আওয়াজই বের হতে চাইছিল না। এবং বিড়ালের বাচ্চাটা ওরমভাবে যদি আর 10 থেকে 15 মিনিট থাকতো, তাহলে তার মৃত্যু অবধারিত। আর তাতে সে যদি না মারা যেত, তাহলে আজকেই সে কোনো শেয়াল বা কুকুরের পেটে যেতই যেত। আমার ভীষণ মায়া হলো বিড়ালের ছানাটাকে দেখে, তাই বরকে বললাম, চলো না দুজন মিলে বাচ্চাটাকে ঘরে নিয়ে আসি, নাহলে ও আর বাঁচবে না। ও হয়তো ওর মায়ের থেকে আলাদা হয়ে পথ ভুলে এখানে চলে এসেছে। কিন্তু আমার বর কিছুতেই রাজি হলো না। ও বলছিল, রাতের বেলায় এরম হুট করে বেড়ালের বাচ্চা নিয়ে আসা মোটেও শুভ নয়। কিন্তু আমি ওকে বারবার বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম যে এত ছোট্ট একটা বাচ্চা যদি কাল উঠে দেখি মারা গেছে, তাহলে তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। উপরন্তু আমাদের দুজনের পাপ লাগবে। আর শুধুমাত্র আজকের দিনটা তো,
কাল যদি একটু সুস্থ হয়ে ওঠে তাহলে কোনো বড় মা বেড়ালের কাছে দিয়ে আসবো। তাই অনেক বোঝানোর পর অবশেষে আমার হাজবেন্ড রাজি হলো। কিন্তু আমাদের সাথে এরম কিছু ঘটতে চলেছে সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তো আমরা দুজন মিলে ছাদ থেকে নিচে নামলাম এবং আমাদের বাড়ির সিঁড়ি থেকে ঘাটের সিঁড়িতে যেতে সময় লাগে মাত্র 10 সেকেন্ড। কিন্তু আমরা ঘাটের সিঁড়ির কাছে গিয়ে সেই বিড়ালটাকে আর দেখতে পেলাম না। আর এত কম সময়ের মধ্যে ওই অবস্থায় বিড়ালটার কোথাও যাওয়াও অসম্ভব ছিল প্রায়। তাহলে কোথায় মিলিয়ে গেল? এটা কি করে সম্ভব? তখন আমি আর আমার বর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, ডাকলাম, কিন্তু তাকে দেখতে বা তার আওয়াজ কোনোটাই পেলাম না। এবার আমাদের সন্দেহ হতে থাকলো যে ব্যাপারটা কি হলো। তার মানে এটা কি কোনো অশুভ সংকেত? এই কথাটা নিজেদের মধ্যে বলতে বলতে ওই শান্ত পরিবেশের মধ্যে একটা দমকা হাওয়া দেয় এবং আমার হাজবেন্ড ঘাটের সিঁড়ির একদম পাশে দাঁড়িয়ে থাকার জন্য সে ব্যালেন্স না পেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি পাশে থাকায় তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলি। আর তৎক্ষণাৎ আমরা দুজনে আমাদের ঘরে ঢুকে যাই। আর এই ঘটনার কথা আমি জীবনেও ভুলতে পারবো না। সেই কথা ভাবলেও আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এইবার বলি, এই সব ঘটনার সূত্রপাত কিন্তু আমার সাথে অনেক ছোট থেকেই শুরু হয়ে যায়। তো প্রথমে একটা ঘটনা ঘটেছিল ওই 2004 কি 2005 সাল নাগাদ। তখন আমার বয়স ওই 13 বছর হবে। গ্রীষ্মকালের এক রাতে আমি, দিদা, ভাই আর আমার মা একটা ঘরের মধ্যেই শুয়েছিলাম। মা ভাই ঘুমিয়ে পড়লেও তখন আমি আর দিদা অনেক রাত পর্যন্তই গল্প করছিলাম। আমাদের বাড়িটা ছিল তখন একটা ঘর বিশিষ্ট একটা ছোট্ট বাড়ি। ঘর পেরালেই বারান্দা আর তারপরেই উঠোন, এবং উঠোনের শেষ প্রান্তে গিয়ে একটা বড় সদর দরজা। আর আমাদের বাড়ির পাশেই ছিল রিঙ্কু কাকুদের বাড়ি। আমাদের সাথে রিঙ্কু কাকুদের ভীষণ ভালো সম্পর্ক ছিল। আর রিঙ্কু কাকুর যেহেতু কোনো বাচ্চা ছিল না, তাই আমায় নিজের মেয়ের মতোই ভালোবাসত এবং কাকুর কোনো কিছু কাজ থাকলে বা দরকারে আমাকেই ডাকতো। তো সেই দিন রাতের বেলা রিঙ্কু কাকু আমায় ডাকলো। জুমামা, মারে আছিস? একটু শুনবি? এই শুনে আমি দিদাকে বললাম, এত রাতে রিঙ্কু কাকা কেন ডাকছে বলো তো? কোনো কি দরকার বা বিপদ আপদ হলো? দিদা বলল, কোনো সাড়া দিস না। আমি তখন বুঝতে পারলাম না যে দিদা হঠাৎ করে সাড়া না দেওয়ার জন্য বলছে কেন। পরক্ষণে কাকু আবারও বলল, জুমামা, মারে আছিস? একটু শুনবি রে? দিদা বলল, যাক, এটা তাহলে নিশি না আমি যেটা ভেবেছিলাম। তুই দেখ তো রিঙ্কু কেন ডাকছে এত রাতে, কিন্তু সদর দরজা খুলবি না, দরজার ভিতর থেকেই আওয়াজ দিবি। আমি সেই মতো সদর দরজার ভিতর দিয়েই কাকুকে ডাকি, রিঙ্কু কাকা, তুমি কি আমায় ডাকছিলে? বলো, তুমি কি আমায় ডাকছো? কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ এলো না। তাই 2-3 বার ডাকাডাকি করার পর আমি সদর দরজা খুলে রিঙ্কু কাকুদের ঘরের জানালার দিকে তাকালাম। তাকাতেই দেখলাম যে ঘরের আলো তো বন্ধ আছে। তাহলে হয়তো তখন ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছে। থাক, আমি আর এখন ডাকবো না, কাল সকালে কাকাকে জিজ্ঞেস করে নেব। এই ভেবে আমি ঘুরে সদর দরজা দিতে যাব। ঠিক সেই সময় মনে হলো সদর দরজার বাইরে দিয়ে কেউ আমার চুল টেনে ধরে রেখেছে, এবং আমি ঘাড় ঘুরিয়ে যে দেখব কে ধরেছে সেটাও পারছি না, কারণ আমার ঘাড় মনে হলো পুরো লক হয়ে গেছে। এবার আমার ভীষণ ভয় লাগলো। আমি যে চেঁচিয়ে ডাকবো সেই জোরও আমি পাচ্ছিলাম না, যেন আমার গলার স্বর কেউ কেড়ে নিয়েছিল। কোনো উপায় না পেয়ে আমি শেষমেশ কৃষ্ণ নাম জপ করতে থাকি মনে মনে। ঠিক সেই সময় কেউ যেন আমার ডান কানে ফিস ফিস করে কিছু একটা বলে আমায় এক ঝটকা মেরে ঘরের ভেতরের দিকে ঠেলে দেয়। সঙ্গে সঙ্গে আমি পেছন ঘুরে দেখি যে কেউ নেই, এবং আমি ভালো করেই বুঝতে পারি যে যদি কোনো মানুষের কাজ এটা হতো তাহলে মুহূর্তের মধ্যেই সে ভ্যানিশ হয়ে যেতে কখনোই পারতো না। তাই সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে যাই। এবং এরপরেও আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে,
সেরামই আরও একদিনের ঘটনা বলছি। তখন আমার বিয়ে হয়ে গিয়ে 1 বছরের বাচ্চা। আমরা থাকতাম দুতলায়, আর নিচের তলায় দুটো ছেলে ভাড়া থাকতো। তাদের মধ্যে একজন ফুচকা বিক্রি করত, আর অন্যজনের ঝালমুড়ির দোকান ছিল। এবং ওরা রোজ বাড়ি আসার সময় আমার জন্য ঝালমুড়ি ও ফুচকা নিয়ে আসতো, সে যত রাতই হোক না কেন। আমায় এসে মামি মামি বলে ডাকতো, আর আমি নিচে গিয়ে ঝালমুড়ি আর ফুচকা নিয়ে আসতাম। সেই দিন রাতে আমি টিভি দেখছিলাম। ঠিক ওই 10টা নাগাদ ওদের ডাক শুনতে পেয়ে যথারীতি নিচে যাই, কিন্তু সেই দিন দেখলাম তারা ঘরে আসেনি এখনো। আমি ভাবলাম তাহলে আমায় কে ডাকলো। এসব ভাবতে ভাবতে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকি, এবং অনুভব হলো যেন কেউ আমার ঘাড় সমেত শাড়ির আঁচল টেনে ধরেছে। আমি কিছুতেই ছাড়াতে পারছিলাম না, এবং অনেক দিন পর আমার সাথে ঘটা ওই পুরনো ঘটনার মতো আবার অনুভব হলো। আমার ভয় লাগতে শুরু করলো, আর সেই দিনের মতো আবারও আমার ডান কানে কিসব পিস পিস করে কিসব বলতে লাগলো। আমি সেই ভাষা বুঝতেও পারলাম না, এবং আমার সারা গায়ে আবার কাঁটা দিয়ে উঠল। তাই আমি ইতিমধ্যেই কৃষ্ণ নাম মনে মনে জপ করতে থাকি। তার কিছুক্ষণ পরেই আমি অনুভব করি আমার সারা শরীরটা আস্তে আস্তে হালকা হয়ে যেতে লাগলো, এবং তৎক্ষণাৎ আমি দৌড়ে নিজের ঘরে ঢুকে খিল দিয়ে দিই। আরও একদিনের ঘটনা। সেই দিন আমার এক বান্ধবীর সাথে শ্মশানের কালী পুজোর মেলা দেখতে গিয়েছিলাম। মেলা দেখে ফেরার পথে একটা মাঠ পড়ে। তো সেই মাঠ দিয়ে ফেরার সময় আমি কিছুক্ষণের জন্য অনুভব করি আমার কাঁধ ও পিঠ আস্তে আস্তে খুব ভারী হয়ে যাচ্ছে। আর একটা সময় গিয়ে আমার আর কিছু মনে থাকে না। ঠিক তার 2 ঘন্টা পরে আমার হুঁশ ফেরে। তখন আমি দেখি আমি মাঠ লাগোয়া একটা পুকুর পাড়ের কাছে পড়ে আছি, আর আমার মাথার কাছে আমার হাজবেন্ড বসে আমার মুখে জলের ঝাপটা দিচ্ছে, আর একটা দাদু তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা পরের দিন আমি জানতে পারি যে আমায় পুকুর পাড়ে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে আমার হাজবেন্ডকে গিয়ে পাড়ার একটা দাদু জানায়। তাই তারা দুজনে এসে কোনো মতে আমার জ্ঞান ফেরায়। এরম অনেক ঘটনাই আমার সাথে ঘটেছে, এবং পরে জানতে পারি যে একজন আমার ওপর তন্ত্রবিদ্যা করেছিল কোনো পারিবারিক জনিতই কারণে। এখনও আমার মাঝের মধ্যে মনে হয় যে বাইরে বেরালে কেউ আমায় দেখছে, কেউ আমায় ফলো করছে। কিন্তু এখন আর বাড়াবাড়ি কিছু হয় না, যেহেতু আমি এখন পূজা পাঠ 2 বেলা নিষ্ঠা ভরে করি, এবং আমি আগের থেকে অনেক বেশি ধর্মের সাথে কানেক্টেড হয়ে গেছি, তাই আমার ভয়ও আর সেরাম পায় না। যাই হোক, ঘটনাগুলো হয়তো অনেকটা বড় হয়ে গেছে, তাই তুমি নিজের মতো করে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করো। এই ছিল বেশ কিছু ঘটনা যেটা তার সাথে ঘটেছে, এবং বেশ কিছু অনুভূতি যেটা সে নাকি আজও অনুভব করে। যেরম একটা কয়েনের 2টো পিঠ আছে, সেরম তন্ত্রমন্ত্রেরও 2টো পিঠ আছে। যারা এটা মানুষের উপকার করতে ব্যবহার করে তারা নিঃসন্দেহে ভালো মনের মানুষ, আর যারা এইসবের মাধ্যমে মানুষের ক্ষতি করে শুনেছি নাকি তাদেরও শেষ পরিণতি খুব একটা সুখকর হয় না। তো এই ছিল আজকের জমজমার 2টো ঘটনা। ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, এবং ঘটনাগুচ্ছকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমার কাছে তার নোটিফিকেশান চলে যায়। এবার যাব আমরা আগের এপিসোডের কমেন্ট সেকশানে। কমেন্ট করেছে কৃষ্ণা, দারুণ লাগলো ঘটনাটা, গা কাটা দিচ্ছে শুনে। এই রকম কালপুরুষের ঘটনা ফার্স্ট টাইম শুনলাম, খুব ভালো লাগলো। এরকম আরও ঘটনা শোনাও। লটস অফ লাভ ফ্রম মি। থ্যাঙ্কস আ লট কৃষ্ণা। কমেন্ট করেছে সুষমা, অসাধারণ লাগলো ঘটনাটা অর্ঘ্য। সত্যি আমাদের ভাবনার বাইরেও অনেক ঘটনা ঘটে, তার প্রমাণ এই ঘটনাগুলো। তোমার স্টোরি টেলিং, পোস্টার অ্যান্ড সাউন্ড, এভরিথিং ইজ পারফেক্ট। আমাদের ঘটনাগুচ্ছ পরিবার আরও বড় হোক। আই লাভ ঘটনাগুচ্ছ ফ্রম নন্দীগ্রাম। একদমই সুষমা, আমাদের আশেপাশেই এরম অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের কল্পনারও বাইরে, আর সেই ঘটনাগুলোই আমরা ঘটনাগুচ্ছে তুলে ধরবো সবাইকে সচেতন করার জন্য। আর থ্যাংক ইউ ভেরি মাচ মোনালিসা চ্যাটার্জি, খুব সুন্দর। তোমার বলা ঘটনা যেন মনকে ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগলো তোমার গল্প। এগিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ মোনালিসা। বিউটি চ্যাটার্জি, খুব সুন্দর উপস্থাপনা।
এগিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ। অ্যানি 2.0 গেমিং, নেক্সট স্যাটারডের জন্য আমি ওয়েট করব। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিছু বিশেষ কারণে আমি গতকাল এই এপিসোডটা আপলোড করতে পারিনি, তাই জন্যই আজকে করলাম। এবং পরের এপিসোডগুলো কিন্তু স্যাটারডে রাত 10টাতেই আপলোড হবে। সুদীপ্তা মুখার্জি, বাহ, খুব ভালো লাগলো। এগিয়ে যাও ভাই, আরও ভালো ভালো ঘটনা শুনিয়ে আনন্দ দিও সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। অর্ণব দাস, ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই। ঋষভ দাস, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। পিয়ালি দাস, খুব সুন্দর এপিসোড হয়েছে ভাই, দারুণ, থ্যাংক ইউ পিয়ালিদি। সুচিত্রা সাধু খান, খুব সুন্দর হয়েছে গল্পটা, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমন দত্ত, কিছু মনে করবেন না, আপনার গলার ভয়েসটা ভালো, কিন্তু আপনার বলার ভঙ্গিটা অনেকটা পাঠ্য বই ক্লাসে পড়ে শোনানোর মতো লাগছে। যদি এটা একটু খেয়াল করেন খুব ভালো হবে। নিশ্চয়ই সুমন ভাই, আমি এর ওপরে কাজ করব। আর থ্যাংক ইউ ফর দ্য সাজেশন, আমায় অনেক বেটার করতে হেল্প করবে এটা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ধন্যবাদ সবাইকে, তোমাদের এতটা সাপোর্টের জন্যই আজকে 10 নম্বর এপিসোডে আসতে পেরেছি। ঠিক এরমভাবেই আমরা 100তম এপিসোডে খুব তাড়াতাড়ি ক্রস করব ডবল স্পিডে। এবং যারা বুঝতে পেরেছো ফিরেছো, এবং যারা বুঝতে পারোনি তাদেরকে ক্লিয়ার করে দেবো পুজোর পরে। বলে রাখি, তোমাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে বা এরম কোনো সত্য ঘটনা শুনে থাকো, তাহলে আমায় পাঠাতে পারো। ঘটনা পাঠাতে আমায় মেল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com-এ, বা ঘটনাগুচ্ছের ফেসবুক পেজে লিখে তোমার ঘটনা পাঠিয়ে দিতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা পাঠাতে পারো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ জয় মা দুর্গা।